আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। স্টোরি লেনে আমাদের এইবারের আয়োজন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা উপন্যাস শার্লক হোমস। 1887 সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল এবং এ উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন নচিকেতা ঘোষ। হোমস মূলত একজন উচ্চ মেধাসম্পন্ন লন্ডন ভিত্তিক কনসালটেন্ট ডিটেকটিভ। নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং ফরেনসিক সায়েন্সে দক্ষতা বলে জটিল সব রহস্যময় ঘটনার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তার খ্যাতি ভুবন জুড়ে। স্যার আর্থার কোনান ডয়েল হোমসকে নিয়ে 4টি উপন্যাস ও 56টি ছোট গল্প লিখেছেন। প্রথম কাহিনী আ স্টাডি ইন স্কারলেট 1887 সালের বিটলস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী দ্য সাইন অফ দি ফোর 1890 সালে লিপিনকোটস ম্যান্থলি ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। 1891 সালে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন পত্রিকায় প্রথম ছোট গল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1927 সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোট গল্পের সিরিজ ও আরও 2টি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনীর পটভূমির সময়কাল 1880 থেকে 1907 সাল। শেষ ঘটনাটির সময়কাল 1914 সাল। আর কথা না বাড়িয়ে শুরু করছি শার্লক হোমস সিরিজের প্রথম উপন্যাস আ স্টাডি ইন স্কারলেট। পর্ব 1। শার্লক হোমসের সঙ্গে আমার পরিচয় নিতান্তই আকস্মিকভাবে, লন্ডনে অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে। আর প্রথম পরিচয়ের সময় থেকেই বিচিত্র চরিত্রের এই মানুষটি আমার বিস্ময় ও কৌতূহল জাগ্রত করে। সরকারি ব্যবস্থা অনুযায়ী আমি তখন 9 মাসের বিশ্রাম লাভের অবসর পেয়েছি। 1878 ডাক্তারি পাশ করেই সেনা বিভাগে সহকারী সার্জনের কাজে যোগদান করি। অন্যান্য অফিসারদের সঙ্গে আফগান ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হয় আমাকে। সেখানে ডিউটিরত অবস্থায় কাঁধে বিদ্ধ হয় ডিজেল বুলেট। আহত শরীর চিকিৎসার জন্য চলে আসতে হয় পেশোয়ার হাসপাতালে। কিছুদিন পর সেরে উঠলাম বটে, শরীর একেবারে ভেঙে পড়ল। মেডিকেল বোর্ডের সুপারিশে শেষে আমার এই বিশ্রামের ব্যবস্থা। সরকারি ভাতা সর্বসাকুল্যে দৈনিক 11.5 শিলিং। লন্ডনের হোটেলে ওই টাকায় কুলিয়ে ওঠা অসম্ভব, তাই সস্তায় থাকা খাওয়ার একটা ব্যবস্থা কি করা যায় হন্যে হয়ে খুঁজতে লাগলাম। একদিন ক্রাইটেরিয়ান বার থেকে বেরোচ্ছি, এমন সময় আকস্মিকভাবে দেখা হয়ে যায় পুরনো এক বন্ধুর সঙ্গে। স্ট্যামফোর্ড একসময় ছিল আমারই সহযোগী ড্রেসার। দীর্ঘদিন পর সাক্ষাৎ, দুজনেই খুশি হলাম। লন্ডনের মতো নির্বান্ধব জায়গায় পুরনো বন্ধুটিকে পেয়ে আমি যেন হাতে স্বর্গ পেলাম। তখনই স্ট্যামফোর্ডকে নিয়ে ছ্যাঁকড়া গাড়িতে চাপলাম। একত্রে লাঞ্চ করব বলে হলবর্ন রওনা হলাম। পরস্পরের সুখ দুঃখের কাহিনী বিনিময় হলো গাড়িতেই। হোটেলে পৌঁছে খাবার টেবিলে আমার বর্তমান সমস্যার কথা খুলে জানালাম স্ট্যামফোর্ডকে। খেতে খেতে মৃদু হেসে স্ট্যামফোর্ড বলল, থাকা খাওয়ার খরচের আধা আধি বখরায় থাকবার মতো সঙ্গীর কথা আজই একজন বলছিল আমাকে। আমাদের হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে, তবে তার সঙ্গে কতটা মানিয়ে চলতে পারবে সেটাই হলো কথা। কেন না পারবার কি আছে, দুজনেই যখন একা। স্ট্যামফোর্ড হেসে আমার দিকে তাকিয়ে বলল, শার্লক হোমসকে জানলে ও কথা তুমি বলতে না। না না, তার সম্পর্কে খারাপ কিছু ইঙ্গিত আমি করছি না, এমনিতে লোক ভালো, তাছাড়া অ্যানাটমি কেমিস্ট্রিতে জ্ঞান অগাধ। তা একজন মেডিকেল স্টুডেন্টের পক্ষে। আমার কথা শেষ হবার আগে স্ট্যামফোর্ড বলে উঠল, আরে না না, তবে আর বলছি কি,
ধরা বাঁধা মেডিকেল ক্লাসও করেনি কখনো। ওটাই তো হলো আসল মুশকিলের ব্যাপার। ও যে কি চায় সেটাই বুঝতে পারলাম না আজ পর্যন্ত। এলোমেলো উদ্ভট যত বিষয় নিয়ে পড়ে আছে সারাক্ষণ, বাইরের বিষয়ে জ্ঞান বিস্তর। বাহ, চমৎকার! এমন সঙ্গী তো আমার দরকার। পড়াশুনো করবে, কথা কম বলবে, মানুষ হবে শান্তশিষ্ট। ওসব দিকে কোনো ত্রুটি নেই, মুড থাকলে অমন মানুষের তুলনা হয় না। কিন্তু তবুও বলবো ভাই, দুজনেরই যখন দরকার, যোগাযোগ না হয় আমিই করে দিচ্ছি, কিন্তু বনিবনা না হলে পরে যেন আমাকে কথা শুনিও না। কথাটাই আমার কেমন খটকা লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি মনে হচ্ছে কিছু চেপে যাচ্ছ? এমন একটা সুযোগ হাতছাড়া করতে চাইছি না সহজে। আমাকে একটু খুলে বলো তো ভদ্রলোকের ব্যাপারটা। স্ট্যামফোর্ড হেসে বলল, না না, ওভাবে বলবার মতো কিছু নেই। আসলে কোনো একটা কিছু একবার মাথায় ঢুকলে সহজে নামতে চায় না। সব সময় সব কিছুর পেছনে কেবল যুক্তি খুঁজে বেড়াবে। জানার আগ্রহ এত বেশি যে মাঝে মাঝে তা খুব বিপজ্জনক আকার ধারণ করে। ওটাই আমার ভয়। কি রকম বলো তো? কি রকম শুনবে? ধরো তুমি তার বন্ধু মানুষ, দেখা করতে গেছো, এমন সময় চামড়ার উপরে প্রতিক্রিয়া দেখবার জন্য বলা নেই ক নেই দুম করে হয়তো তোমার গায়ের ওপরই ভেজিটেবল অ্যালকাইলেট চিমটি কেটে বসিয়ে দিল। নিজের চামড়ার উপরে তো অমন এক্সপেরিমেন্ট ওর চলছে আখচার। আরও শুনবে, ছাত্রদের ডিসেক্টিং রুমে গিয়ে একবার কিছুই না, মৃতদেহে প্রতিক্রিয়া দেখবার জন্য দমাদম মরার গায়ে লাথি চালাতে শুরু করলো। এদিকে কিন্তু নিজে মেডিকেল স্টুডেন্ট না। যাজ্ঞে বাবু, ওর ফিরিস্তি শোনাতে গেলে শেষ হবে না। চলো আলাপ করিয়ে দিচ্ছি, নিজের বন্ধু নিজেই যাচাই করে নাও। খাওয়া শেষ করে তখনই গাড়ি চাপলাম। দুই বন্ধুতে উপস্থিত হলাম হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরির সামনে। চারদিকে থরথরে সাজানো অসংখ্য শিশি বোতল, নানা রকম পরীক্ষার রকমারি যন্ত্রপাতি। একজনই মাত্র মানুষ ঘরে, এক কোণে টেবিলের ওপর বসে কি কাজ করছে। আমাদের পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো। কাছে গিয়ে পৌঁছবার আগেই হাতে একটা টেস্ট টিউব উঁচিয়ে ধরে এগিয়ে এসে সহর্ষে বলে উঠল, হিমোগ্লোবিনের সংস্পর্শে দেখুন কেমন থিতিয়ে গেছে। এতদিনে ঠিক পেয়ে গেছি। সাগ্রহে মানুষটির দিকে তাকালাম। আত্মমগ্ন মানুষটি কৌতূহলোদ্দীপক, সন্দেহ নেই। স্ট্যামফোর্ড আলাপ করিয়ে দিল আমাদের, ডক্টর ওয়াটসন, মিস্টার শার্লক হোমস। শক্ত হাতে আমার সঙ্গে করমর্দন করে ভদ্রলোক হাসি মুখে বলে উঠল, আফগানিস্তানে ছিলেন দেখছি। আপনি জানলেন কি করে? জিজ্ঞেস করলাম অবাক হয়ে। তখনও বুঝতে পারিনি আমার অবাক হবার পালা সবে শুরু হলো। হোমস পরক্ষণেই আবার তার নবতর আবিষ্কারের প্রসঙ্গে ফিরে গেল। বারবার বোঝাতে লাগলো, রক্তের দাগ প্রমাণ করবার এমন শাস্ত্রসম্মত ফলিত পদ্ধতি দ্বিতীয়টি নেই। কথা বলতে বলতে নতুন পরিচয়ের সৌজন্যের কথা বেমালুম উপেক্ষা করে আমাকে টেনে টেবিলের সামনে নিয়ে গেল। বলল, তাকিয়ে একবার দেখলেই বুঝতে পারবেন, টাটকা রক্ত না হলে। বলতে বলতে অবলীলাক্রমে নিজের আঙ্গুলে লম্বা একটি বটকিন পটাং করে ফুটিয়ে দিল। পলকের মধ্যে রক্ত টেনে নিয়ে মেডিকেল জারের জলে মিশিয়ে দিল। এবারে দেখুন, 1 লিটার জলে 1 ফোঁটা মাত্র রক্ত। দেখতে স্বাভাবিক জলের মতোই, কিন্তু বলতে বলতে কয়েক টুকরো সাদা ক্রিস্টাল ছুঁড়ে দিল জলে। তারপর ঢাললো কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ। হোমস চকচকে চোখে তাকালো আমার মুখের দিকে। আমি জারের দিকে তাকালাম। ম্যাটমেটে মেহগনি রং হয়ে গেল জলটার, আর সামান্য পরিমাণ বাদামি ধুলো থিতিয়ে পড়ল একেবারে তলায়। আমার চোখে সপ্রশংস দৃষ্টি লক্ষ্য করে উৎসাহিত হয়ে বলে উঠল, অপূর্ব! চোখের সামনেই তো দেখলেন, অপূর্ব! হিমোগ্লোবিনের সংস্পর্শে এলে থিতিয়ে যাওয়ার মতো এই একটা কেমিক্যালই আমি পেয়েছি। সেকেলে গুয়াইকাম টেস্ট কিংবা মাইক্রোস্কোপের তলায় রক্তকণিকা রেখে যা পাওয়া যাবে না, এই টেস্টে সহজে তা পাওয়া যাবে। রক্ত বাসি না টাটকা সহজেই তা বলে দেওয়া যাবে। খুবই ফলপ্রসূ টেস্ট, সন্দেহ নেই, বললাম আমি। ক্রিমিনাল কেসে একটা পয়েন্টের ওপরেই অনেক কিছু নির্ভর করে। আসলে খুনিকে সন্দেহ হলেও প্রমাণের অভাবে ধরা যায় না। জামা কাপড় পরীক্ষা করে দাগও হয়তো পাওয়া যায়, কিন্তু সে দাগ রক্তের না, কাদার বা অন্য কিছুর, তা বার করতে কালঘাম ছুটে যায় এক্সপার্টদের।
এখন থেকে এই সমস্যার সমাধান করবে আমার শার্লক হোমস টেস্ট, রক্তের দাগ প্রমাণ করবার একেবারে অমোঘ পদ্ধতি। বলতে বলতে খানিকক্ষণ থেমে নিজের মনেই যেন আত্মপ্রসাদের তৃপ্তিটুকু উপভোগ করলো অদ্ভুত মানুষটি। বলতে লাগলো, গত বছর ফ্রাঙ্কফুর্টের ডন বিস্টফের মামলায় এই টেস্ট কাজে লাগাতে পারলে বিস্টফ ফাঁসি আটকাতে পারত না। তাছাড়া ধরুন, ব্র্যাডফোর্ডের ম্যাসন, কুখ্যাত মুলার, নিউ অর্লিয়েন্সের স্যামসন মপেলিয়ারের ল্যাভেডার, এমনি কেবল 2-5টা নয়, অসংখ্য মামলার কথা বলতে পারি। প্রতিটি কেসেই আসল তথ্য ফাঁস করে দিতে পারত এই টেস্ট। অবাক হয়ে শুনছিলাম ভদ্রলোকের কথা আর দেখছিলাম শিশুসুলভ উচ্ছ্বাস। হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরির টেস্ট টিউবের সামনে বসে ভদ্রলোক দিব্যি আউড়ে গেল অজস্র খুনের মামলার কথা। এর মধ্যেই নিজের দিকে মন দিয়েছে দেখলাম। আঙুলের ক্ষতস্থানে স্টিকিং প্লাস্টার লাগাচ্ছে। চোখে পড়ল আরও বেশ কয়েক জায়গায় অমনি স্টিকিং প্লাস্টার লাগানো। অ্যাসিডেও বিবর্ণ হয়ে গেছে কয়েক জায়গা। হাতটাই যেন একটা জীবন্ত ব্যানার। তুমি একটা ভালো ঘর পেয়েছিলে বলেছিলে, ভাগাভাগি করে থাকবার মতো সঙ্গী খুঁজছিলে। ডক্টর ওয়াটসনকে নিয়ে এলাম সেজন্য। স্ট্যামফোর্ড কাজের প্রসঙ্গ উত্থাপন করল। হ্যাঁ, দুজনের পক্ষে উপযুক্ত একটা বাড়ি দেখে রেখেছি বেকার স্ট্রিটের ওপরে। কিন্তু তামাকের গন্ধ আপনার অপছন্দ না তো? মোটেই না, আমি নিজেও শিপ ব্র্যান্ড স্মোক করি। উত্তম। তবে কি জানেন, একসঙ্গে থাকতে হলে পরস্পরের বদখেয়ালগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা ভালো। আমি যেমন কেমিক্যাল নিয়ে থাকতে ভালোবাসি, মাঝে মধ্যে এক্সপেরিমেন্টও করি। তাছাড়া ধরুন, দাঁড়ান একটু ভেবে নিই, মাঝে মাঝে মুখে ছিপি এঁটে গুম হয়ে বসে থাকি। মুখ ভার করেছি ভেবে তখন যেন অস্থির হয়ে পড়বেন না। 2-4 দিন একলা থাকতে দেবেন, দেখবেন ঠিক হয়ে যাব। এবারে আপনার খারাপ দিকগুলোর কথা শোনা যায় বলে অদ্ভুতভাবে তাকালো আমার দিকে। কথার ধরনে আমার হাসিই পাচ্ছিল। তরল কণ্ঠে বললাম, আমার তা ঝগড়াঝাটি চেঁচামেচি একদম বরদাস্ত হয় না। ভীষণ কুড়ে, ঘুম আসে না বলে মাঝরাতে উঠে বসে থাকতে হয় মাঝে মাঝে। তাছাড়া হেসে উঠে বললাম, একটা বুলডগের পোষা বাচ্চা রয়েছে আমার। সর্বনাশ, আমার যে আবার বেহালা বাজাবার বদ অভ্যাস রয়েছে। চেঁচামেচির মধ্যে ওটাকেও আনারে হাত না হলে ভয়ের কিছু নেই। চমৎকার, তাহলে আর বাধা কোথায়? দুজনে মিলে দিব্যি সময় কেটে যাবে। কিন্তু ঘরটা তো আপনার একবার দেখা দরকার। কাল দুপুরে এখানেই চলে আসুন। করমর্দন করে হোমস আবার তার কেমিক্যালের জগতে ফিরে গেল। আমি আর স্ট্যামফোর্ড ফিরে চললাম হোটেলের দিকে। মাথার ভেতর গেঁথেছিল এতক্ষণ যে কথাটা। হেঁটে চলতে চলতে এবার স্ট্যামফোর্ডকে তার না জিজ্ঞেস করে পারলাম না। মিস্টার হোমস কি করে বুঝলেন বলতো আমার আফগানিস্তান ঘুরে আসার কথাটা? মুখময় অদ্ভুত হাসি ছড়িয়ে দিয়ে স্ট্যামফোর্ড বলল, সবে তো শুরু। ওরকম অনেক অসাধারণ বৈশিষ্ট্য তুমি ওর মধ্যে দেখতে পাবে। কি করে যে অচেনা মানুষের হাড়ির খবর পর্যন্ত বলে দেয়, অনেকের কাছেই এই এক রহস্য। 2-4 দিন কাটালেই বুঝতে পারবে তুমি। তোমার ভেতর পর্যন্ত ওর দেখা হয়ে যাবে। কিন্তু ওর ভাবনা চিন্তা কাজ কোনো কিছুরই হদিশ তুমি পাবে না। শার্লক হোমস এক জীবন্ত রহস্য। ঠিক আছে, আজ চলি। 221B বেকার স্ট্রিটের বাসাবাড়ি খুবই পছন্দ হয়ে গেল আমার। সাকুল্যে 3খানা বেশ বড়সড় আলো হাওয়া যুক্ত ঘর, আসবাব দিয়ে সাজানো। খরচ দুজনেরই সাধ্যের মধ্যে। হোটেল ছেড়ে জিনিসপত্র নিয়ে সেদিনই চলে এলাম। গোটা কয়েক বাক্স আর পোর্টমেন্টো নিয়ে পরদিন সকালে এলো হোমস। দিন 2-এর মধ্যেই গোছগাছ করে থিতু হয়ে বসলাম। শার্লক হোমসের সঙ্গে বেকার স্ট্রিটের জীবন শুরু হলো আমার। 2-4 দিনের মধ্যেই বুঝতে পারলাম সঙ্গী হিসেবে মানুষটি আদর্শ। পরিচ্ছন্ন জীবন, আর প্রকৃতিও খুব শান্ত। প্রতিদিনের জীবন প্রায় নিয়মে বাঁধা। সকালে আমার আগেই তার ঘুম ভাঙে, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যায়। রাত 10টার মধ্যেই বিছানায় চলে যায়। দিনটা তার কাটে কখনো কেমিক্যাল ল্যাবরেটরিতে, কখনো ডিসেক্টিং রুমে, কখনো স্রেফ টোটো করে ঘুরে ঘুরে। মাঝে মধ্যেই কেমন স্বপ্নাচ্ছন্নের মতো হয়ে পড়ে। সেই সময় মুখে কথা ফোটে না,
সকাল থেকে রাত পর্যন্ত বসবার ঘরের সোফায় স্ট্যাচুর মতো নিশ্চল হয়ে বসে থাকে। একটার পর একটা দিন কাটে। হোমস সম্পর্কে আমার আগ্রহও বাড়তে থাকে। অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই মানুষটার জীবনের লক্ষ্য খুঁজে বার করতে পারিনি। জিজ্ঞেস করলে কোনো সদুত্তর পাওয়া যায় না তার কাছে। স্ট্যামফোর্ডের কথায় হোমসের জীবন রহস্য সম্পর্কে যে কৌতূহল জেগেছিল, ঘনিষ্ঠ সান্নিধ্যে দিনে দিনে এমন হলো যে তাকে নিয়েই মন নিজের অজান্তেই যেন গবেষণায় নিমগ্ন হলো। নিজে সে পদ্ধতিগতভাবে পড়াশোনা করে, কোনো প্রকার ডিগ্রি অর্জনের পক্ষপাতী নয়, কিন্তু যে কয়েকটি বিশেষ বিষয়ে ওর আগ্রহ লক্ষ্য করেছি, সেসব বিষয়ে তার জ্ঞান এত গভীর আর ব্যাপক যে তাক লেগে যাবার মতো। সব দেখে শুনে এটুকু বুঝতে পেরেছি, মানুষটার জীবনে নির্দিষ্ট কোনো দৃঢ় লক্ষ্য রয়েছে, আর তার জন্যই দীর্ঘ টানা পরিশ্রমে নিজেকে এভাবে তৈরি করেছে। সাধারণ খেয়ালের বশে জ্ঞানের ভাণ্ডার সে সমৃদ্ধ করেনি। তবে আরেকটা দিকও আছে। বিভিন্ন বিষয়ে বিপুল জ্ঞানের অধিকারী এই শার্লক হোমসের অজ্ঞানতার বিষয়টাও রীতিমতো আটকে ওঠার মতো। সমসাময়িক দর্শন সাহিত্য আর রাজনীতির কোনো খবরই সে রাখে না। অকপটে স্বীকার করে টমাস কার্লাইন কিংবা কোপার্নিকাসের নাম সে আগে শোনেনি। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, এই অতি সাধারণ তত্ত্বটাও তার অজানা। ঠিক সমানভাবে অজানা সৌরমণ্ডলের গ্রহের সংখ্যা ও তাদের নাম। রীতিমতো আটকে উঠবার মতো ব্যাপার। আমার অবস্থা দেখে হোমস হেসে উঠে একদিন বলছিল, দেখো, মানুষের মগজটা একটা খালি কুঠরি বিশেষ। বুদ্ধিমানরা সেই কুঠরি প্রয়োজন মতো আসবাব দিয়ে সাজিয়ে রাখে। বোকার দলই যা না তাই এনে ঠেসে গুদাম ঘর করে তোলে। আমার কাজের দিক থেকে যা অকাজের তার খবর রেখে লাভটা কি? অকারণে মস্তিষ্ক ভারাক্রান্ত করা ছাড়া তো কিছু নেই। জানা ও অজানার বিষয়ে হোমসের উত্তরটা মাথায় রেখে খেয়ালের বশে একদিন কাগজ কলম নিয়ে বসলাম। তারপর হোমস সম্পর্কে একটা হিসাব এভাবে খাড়া করলাম। সাহিত্য জ্ঞান শূন্য, তবে বর্তমান শতাব্দীর যত রকমের অতি আশ্চর্য রহস্যময় কথা ও কাহিনী যাবতীয় কণ্ঠস্থ। দর্শন জ্ঞান শূন্যের কোঠায়, জ্যোতির্বিজ্ঞানেও তদ্রূপ। রাজনীতি বিষয়ে জ্ঞান নামমাত্র। উদ্ভিদবিদ্যা বিষয়ে মোটামুটি খবরাখবর রাখে। বেলেডোনা, আফিং আর বিজ্ঞানে জ্ঞান অসাধারণ। ভূতত্ত্ব বিষয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে বাস্তব জ্ঞান রয়েছে। মাটির চেহারা দেখি কোনটা কি মাটি বলে দিতে পারে। লন্ডন শহরের কোন অংশে কোন মাটি পাওয়া যায় তা তার নখ দর্পণে। রসায়নবিদ্যায় সুগভীর জ্ঞানের অধিকারী। শারীরবিদ্যায় জ্ঞানও ছাড়া ছাড়া, তবে নির্ভুল। বেহালা ভালো বাজায়, তবে ওই বাজানোটা বৈশিষ্ট্যপূর্ণ। আমি যখন শুনতে চেয়েছি, ভালো ভালো সুর বাজিয়ে শুনিয়েছে। সেসব রীতিমতো কঠিন সুর, কিন্তু নিজে যখন বেহালা নিয়ে বসে তখন কোনো সুরের তোয়াক্কা না করেই এলোমেলোভাবে ঝড় টেনে যায়। তরবারি খেলা, লাঠি আর মুষ্টিযুদ্ধের রীতিমতো দক্ষতা রয়েছে। ব্রিটিশ আইন সম্পর্কে জ্ঞাত অতি স্বচ্ছ। পরের পর এভাবে ফর্দ করে গিয়ে মনে হলো নিরর্থক এভাবে জ্ঞানের পরিমাণ নিরূপণ করে একটা মানুষের জীবনের লক্ষ্য আবিষ্কার করার চেষ্টা পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। বিরক্তির সঙ্গে কাগজটা ছুঁড়ে ফেলে দিলাম। সপ্তাহ কয়েক কাটতে না কাটতেই আর একটা ব্যাপার নজরে এলো। বুঝতে পারলাম বন্ধুটি আমার মতো নির্বান্ধব নয়। বাইরের লোকজন বাড়ি বয়ে তার সঙ্গে রীতিমতো দেখাশোনা করতে আসে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে তার পরিচিতি চোখে পড়বার মতো। বেটে চেহারার একটা লোক, লেস্ট্রেড নাম, প্রায়ই আসে। লোকটার মুখ অনেকটা ইঁদুরের মতো, গায়ের রং ফিকে বাদামি। সপ্তাহে 3-4 বার করে আসে। একদিন সকালে সুবেশা এক তরুণী এলো। প্রায় 1 ঘন্টা কাটিয়ে গেল হোমসের সঙ্গে। সেই দিনই বিকেলের দিকে এলো আধবুড়া একটা লোক। মাথার চুল সব সাদা, ইহুদি ফেরিওয়ালার মতো নোংরা পোশাক গায়ে। প্রায় সঙ্গে সঙ্গেই আলুথালু বেশে ঘরে ঢুকলেন এক পৌর। মখমল ইউনিফর্ম পরা রেলের একজন কুলিকেও আসতে দেখলাম একদিন। এই লোকগুলো এলেই হোমস তাদের সঙ্গে বসবার ঘরে বসেই নিভৃতে কথা বলতে চাইতো। বাধ্য হয়ে আমাকে শোবার ঘরে চলে যেতে হতো। হোমস অবশ্য প্রতিবারেই আমার অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নিত। বলতো, কি করব বলো,
এরা আমার মক্কেল, বসবার ঘরেই বসতে হয় এদের নিয়ে। বাড়িতে মক্কেলের যাতায়াত, তাহলে ব্যবসা একটা কিছু আছে বুঝতে পারলাম, কিন্তু কি ধরনের ব্যবসা জানবার জন্য ভেতরটা আকুপাকু করলেও জিজ্ঞেস করতে পারছিলাম না। বিরক্তও হচ্ছিলাম ভেবে কি এমন কারণ থাকতে পারে যার জন্য নিজে যেচে ব্যবসায়ের কথাটা আমাকে বলতে পারে না। শেষ পর্যন্ত আমাকে আর মুখ ফুটে জিজ্ঞেস করতে হলো না, নিজে থেকেই সরাসরি বলে বসলো একদিন। সেদিন একটু আগেই ঘুম থেকে উঠেছিলাম, দুজন একসঙ্গেই প্রাতরাশের টেবিলে বসেছি। একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম। একটা প্রবন্ধের শিরোনামের তলায় পেন্সিলের টানা দাগ দেখে সাগ্রহে চোখ বোলালাম লেখাটায়। দেখলাম অদ্ভুত কিছু সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছেন লেখক। তার মতে যথাযথ পর্যবেক্ষণের অভাবে চোখ থেকেও আমরা অনেক কিছু দেখতে পাই না, জানতে পারি না। পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে সামান্য বস্তু থেকেও অসাধারণ অনেক কিছু জানা যায়। যে কোনো মানুষের মুহূর্তের ভাব প্রকাশ দেখেই লেখক তার মনের চিন্তা ভাবনা ধরে ফেলতে পারেন। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে অভ্যস্ত যে কেউ কোনো মানুষের চোখের দৃষ্টি, মুখের ভাব দেখে তার মনের গভীরের চিন্তার কথা বলে দিতে পারে। বস্তুত যুক্তি ও বিশ্লেষণ একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, যা দিয়ে নির্ভুল সিদ্ধান্ত লাভ করা যায়। দীর্ঘ অধ্যবসায় ও চর্চার ফলেই এই ক্ষমতা লাভ করা যায়। একজন মানুষের আঙুলের নখ, কোটের বা শার্টের হাতা, বুট জুতো, প্যান্টের হাঁটু, তর্জনী বা বুড়ো আঙুলের কড়া, চোখ মুখের চাউনি ইত্যাদি দেখেই অভ্রান্তভাবে তার জীবিকা বলে দেওয়া যায়। হোমস যে লেখাটা পড়েছে পেন্সিলের দাগ দেখেই তা বুঝেছি, কিন্তু এমন উদ্ভট বিষয়বস্তুর অবান্তর ও অবাস্তব বিশ্লেষণ কি করে নিঃশব্দে হজম করলো বুঝতে পারছি না। লেখক যথেষ্ট যুক্তি সহকারে তার বক্তব্য বোঝাবার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু বক্ষমান বিষয়ে তার সিদ্ধান্তগুলি অতিমাত্রায় অতিরঞ্জিত। কোনো মানে হয় না এভাবে সময় নষ্ট করবার। বিরক্তির সঙ্গে ম্যাগাজিনখানা টেবিলে নামিয়ে রাখলাম। একরকম অজ্ঞাতেই মুখ দিয়ে বেরিয়ে এলো, যত সব রাবিশ। কেন হলো কি যেন চমকে উঠে জিজ্ঞেস করলো হোমস। লেখাটা তো পড়েছ দেখলাম, মুখ আর চেহারা দেখে কার কি পেশা নাকি বলে দিতে পারেন লেখক। যত সব বুজুরুকি, এমন অবাস্তব লেখা ছাপা হয় কি করে? হোমস মৃদু হেসে বলল, লেখাটা অবাস্তব মোটেই নয়, তাছাড়া ওটা আমার লেখা। বিষয়টা পর্যবেক্ষণ আর অনুমান, তারপর অবরোহমূলক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত। থিওরিটা অবাস্তব মনে হলেও অতিশয় বাস্তব। বিষয়টার উপর রীতিমতো আমার রুজি রোজগার নির্ভরশীল। কিরকম বলো তো? তুমি জানো না হয়তো, আমার একটা পেশা আছে। আমি কনসাল্টিং ডিটেকটিভ। পৃথিবীতে আমি ছাড়া এই পেশায় আর কেউ আছে বলে এখনো পর্যন্ত জানি না। লন্ডন শহরে তুমি নিশ্চয়ই জানো অনেক প্রাইভেট ডিটেকটিভ আছে, সরকারি ডিটেকটিভ তো রয়েছেই। এরা যখন নিজেদের কেস নিয়ে হালে পানি পায় না, তখন সাক্ষী প্রমাণ নিয়ে আমার কাছে হাজির হয়। আমি অপরাধ ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমার বিদ্যে বুদ্ধির জোরে ঘটনাগুলো পরপর সাজিয়ে তাদের ঠিক পথের সন্ধান দেখিয়ে দিই। সব অপরাধের মধ্যেই একটা মিল আছে। অপরাধের ইতিহাস মাথায় থাকলে নতুন অপরাধের রহস্য উন্মোচন করতে বিশেষ বেগ পেতে হয় না। লেস্ট্রেটকে তো তুমি দেখেছ, সম্প্রতি একটা জালিয়াতি কেসে খুবই নাস্তানাবুদ হয়েছে। এত ঘন ঘন সে কারণেই আসা। হোমসের জীবনের লক্ষ্য, তার পেশা ইত্যাদি নিয়ে আমার আগ্রহ বা কৌতূহল যথেষ্ট ছিল, কিন্তু ব্যাপারটা যে এই পর্যায়ের ভাবতে পারিনি। তার অসাধারণ প্রকৃতি ও চালচলনের একটা সামঞ্জস্য যেন পাচ্ছি এতক্ষণে। বললাম, এই যে এত সব লোক আসে, সকলেই কি সমস্যা নিয়ে হাজির হয়? সকলেই। প্রাইভেট তদন্ত সংস্থা এদের পাঠায়। আমি ওদের কথা শুনে আমার মন্তব্য প্রকাশ করি। ওদের সমস্যার সমাধান হয়ে যায়, আমার দক্ষিণা আমি পেয়ে যাই। তার মানে অকুস্থলে গিয়ে দেখে শুনে অন্য লোকে যা জানতে পারে না, ঘরে বসে তুমি তা জানতে পারো? পারি বই কি, বলতে পারো এ ব্যাপারে আমার একটা সহজাত ক্ষমতা আছে, যা অন্য কারণ নেই। তাছাড়া অনেক রকম বিশেষ জ্ঞান আমার আছে। এইসব জ্ঞানের সঙ্গে পর্যবেক্ষণ ও অবরোহ প্রণালীর বিশ্লেষণ প্রয়োগ করে সমস্যার সমাধান আমি পেয়ে যাই। এই কথাগুলোই আমি প্রবন্ধে লিখেছি। একটা প্রয়োগ না দেখালে ঠিক ধাঁধা কাটবে না তোমার, বুঝতে পারছি। প্রথম সাক্ষাতেই তোমাকে বলেছিলাম, আফগানিস্তান ঘুরে এসেছো, নিশ্চয়ই মনে আছে? শুনে অবাক হয়েছিলে তুমি।
তা হয়েছিলাম। সেদিনই তোমাকে প্রথম দেখি, সুতরাং কারো কাছে শুনবার কথা নয়। কিন্তু আমি জানতাম তুমি আফগানিস্তান ঘুরে এসেছ। দীর্ঘদিনের অভ্যাস আর চর্চার ফলে পরপর চিন্তাগুলো মাথায় হাজির হয়েছিল আর পলকের মধ্যে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম। এবারে আমার ধারাবাহিক চিন্তা ও যুক্তিগুলো শোনো। তোমার দিকে তাকিয়েই দেখলাম চেহারা ডাক্তারের মতো, কিন্তু হাবভাব মিলিটারির। আর্মি ডাক্তার, একটা পরিচয় বেরুলো। গায়ের চামড়া পুড়ে স্বাভাবিক রং হারিয়েছে, কবজি বেশ ফর্সা। বুঝলাম বিষুবরেখা বরাবর কোন জায়গায় তুমি ছিলে। চোখ মুখ খুব উদ্ভ্রান্ত, শীর্ণ, দুর্বলতাযুক্ত, অর্থাৎ প্রচণ্ড কষ্টের ছাপ। বা হাতটা অস্বাভাবিক ভঙ্গিমায় আড়ষ্টভাবে উঁচু করা ছিল, জখমের প্রমাণ। এবারে সমাধান টানলাম এভাবে: বিষুবরেখা বরাবর কোন অঞ্চলে থাকলে একজন মিলিটারি ডাক্তারের এত কষ্ট সহ্য করা এবং হাত জখম হওয়া সম্ভব? অবশ্যই আফগানিস্তানের রণাঙ্গনে। এতগুলো পয়েন্টের কথা বলতে সময় লাগলো অনেক, কিন্তু সেকেন্ডের মধ্যেই পর্যবেক্ষণের ফলাফলের বিশ্লিষ্ট হয়ে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম এবং মন্তব্য করেছিলাম তুমি আফগান ফেরত। হেসে উঠে বললাম, এই যে দেখছি গল্পের গোয়েন্দার বাস্তব সংস্করণ, এডগার অ্যালান পোর, দুপির বা গ্যাবোরিওর লেখকের মতো। মুখে হাসি ধরে রেখেই শেষের সুরে বলল হোমস, তোমার প্রিয় গোয়েন্দাদের সঙ্গে আমার তুলনা করছো নিশ্চয়ই প্রশংসার ছলে, কিন্তু আমার মনে হয় এ দুজনই অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর গোয়েন্দা। এনার্জি ছাড়া এদের নিজস্ব আর কোনো ক্ষমতাই নেই। সুষ্ঠু তদন্তের প্রাথমিক শিক্ষাটুকুও এদের কারণে। কথা বলতে বলতে হোমসের আত্মপ্রত্যয়ের সুর ক্রমশই যেন অস্বাভাবিক দৃঢ় হয়ে উঠল। বলল, শুনো, আমাকে ভুল বোঝো না যেন। গোয়েন্দাগিরিতে আমার মতো পড়াশোনা আর প্রতিভা বর্তমানে আর কারো মধ্যে পাবে না, অতীতেও কারো ছিল না। কিন্তু এত সব দুর্লভ ক্ষমতা পেয়েও কোনো লাভ হলো না। এখন আর তেমন ক্রাইমও নেই, ক্রিমিনালও নেই যে মাথা খাটাবার সুযোগ পাবো। এখনকার ক্রাইম এতই স্বচ্ছ আর মোটিভ এতই স্পর্শ যে স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো আনারি অফিসারও অনায়াসে রহস্যের সমাধান করে ফেলতে পারে। এতক্ষণ যদিও ধৈর্য ধরে শোনা যাচ্ছিল, এবারে অধৈর্য হয়ে উঠলাম। এমন আত্মপ্রশংসা আর দাম্ভিক তো কতক্ষণ শুনতে ভালো লাগে। কি করে অন্য প্রসঙ্গে যাওয়া যায় ভাবছি, এমন সময় নজরে পড়ল নিচের রাস্তায় উল্টো দিকে একটা লোক বাড়ির নাম্বার দেখতে দেখতে যাচ্ছে। হাতে একটা নীল রঙের বড় খাম, দীর্ঘকায় বলিষ্ঠ চেহারা, পোশাকেও সাদাসিধে। হোমসের দৃষ্টি আকর্ষণ করে বললাম, লোকটাকে দেখো, মনে হয় কোনো ঠিকানা খুঁজছে। কে? রিটায়ার্ড জাহাজি সার্জেন্টের কথা বলছো? উহ, আবার চালিয়াতে। রাগে বিরক্তিতে চুপ করে রইলাম। এই সময় নিচে দরজায় টোকা পড়ল। পরক্ষণেই গুরুগম্ভীর কণ্ঠস্বর, তারপর ভারী পথ শব্দে কেউ যেন ওপরে উঠে আসছে। চিঠি হাতে রাস্তার সেই লোক। আমি নড়ে চড়ে বসলাম। এবারে পরীক্ষাটা হাতে নাতে হয়ে যাবে, একেবারে মোক্ষম সুযোগ। লোকটা ঘরে ঢুকে লম্বা খামখানা হোমসের দিকে বাড়িয়ে দিল। মিস্টার শার্লক হোমসের চিঠি। সঙ্গে সঙ্গে নম্র গলায় আমি জিজ্ঞেস করলাম, ওহে, কি কাজ করো তুমি? আগে দারোয়ানি, উর্দিটা রেখে এসেছি। হোমসের দিকে এক পলক দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করলাম, আগে কিছু করতে? রয়্যাল মেরিন লাইট ইনফ্রান্টিতে ছিলাম, সার্জেন্ট। বলতে বলতে বুট ঢুকে স্যালুট করে বিদায় নিল জাহাজি সার্জেন্ট। আমি থ হয়ে রইলাম। বন্ধুর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ থিওরির প্রত্যক্ষ প্রমাণ পেয়ে ধন্দ খানিকটা কাটল। মুগ্ধ শ্রদ্ধায় ফিরে তাকালাম হোমসের দিকে। ততক্ষণে চিঠি পড়া শেষ হয়েছে তার। তন্ময় হয়ে কি যেন ভাবছে। জিজ্ঞেস না করে পারলাম না, বুঝলে কি করে বলো তো? ভ্রুকুঞ্চিত হলো হোমসের কথাটা কানে যেতে। পরক্ষণেই হেসে বলল, তলিয়ে যাচ্ছিলাম, বলো কি বলেছিলে? লোকটা জাহাজের রিটায়ার করা সার্জেন্ট বুঝলে কি করে? আমি তো বুঝতে পারলাম না। ও, এ সেই পর্যবেক্ষণ আর বিশ্লেষণ। শোনো তবে, লোকটা যখন রাস্তার উপরে দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে বাড়ির নম্বর দেখছিল, তখনই তার হাতের উল্টো দিকের উল্কি চিহ্নটা চোখে পড়ছিল। নীল রঙের বিরাট একটা নোঙর, গালপাট্টা জোড়াও জাহাজি নাবিকের মতো, চলাফেরার হাবভাবে মিলিটারি ধাঁচ।
এভাবে পাওয়া গেল জাহাজ আর সমুদ্র। চলাফেরায় কর্তৃত্বব্যঞ্জক ভাব, চলেও মাথা বেঁকিয়ে, ছড়ি দুলিয়ে চলার কায়দায়। মুখ ভাব দেখে পাওয়া গেল দৃঢ় সংকল্পের ছাপ। এদিকে মধ্যবয়স্ক। সব মিলিয়ে যা পেলাম তাই বলেছি। অদ্ভুত, সত্যিই অদ্ভুত। সপ্রশংসা অভিব্যক্তি শুনে খুশি হলো হোমস। মুখ ভাব দেখেই বুঝতে পারলাম। সদ্য পাওয়া চিঠিটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, পড়ো, পড়ে দেখো। ক্রিমিনালের অভাব হয়েছে বলে দুঃখ করছিলাম তো, শোনা যাক চিঠিটা, জোরে পড়ো। চিঠিটা পড়ে শোনালাম হোমসকে। প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনার সাহায্য প্রার্থনা করে এই চিঠি লিখছি। কাল রাতে লরেস্টন গার্ডেন্সের 3 নং বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। বাড়িটা খালিই পড়েছিল। রাত 2টায় বিটের কনস্টেবল আলো দেখতে পেয়ে বাড়িতে ঢোকে। দরজা খোলাই ছিল। আসবাববিহীন ঘরের মেঝেয় পড়েছিল সুবেশ এক ব্যক্তির মৃতদেহ। পকেটের কার্ড থেকে নাম জানা যায় এন.জে. ড্রেবার, ক্লিভল্যান্ড, ওহিও, যুক্তরাষ্ট্র। ঘরে রক্তের দাগ রয়েছে, কিন্তু মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লোকটা এখানে কি করে এলো, মারা গেল কিভাবে, তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। গোটা ব্যাপারটাই রহস্যাবৃত। ভেবে কিছু ঠিক করতে পারছি না। আমি অপেক্ষা করছি। 12টার আগে দয়া করে আসবার চেষ্টা করবেন। আপনি না আসা পর্যন্ত ঘরের কিছুই নড়াচড়া করা হবে না। সাক্ষাতেই বিশদ বিবরণ জানাবো। আপনার বিশ্বস্ত টোবিয়াস গ্রেগসন। সাংঘাতিক চিঠি। পড়া শেষ করে আতঙ্ক মিশ্রিত দৃষ্টিতে তাকালাম হোমসের দিকে। হোমস হেসে শান্ত স্বরে বলল, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের মধ্যে 2জনই স্মার্ট ডিটেকটিভ আছেন। একজন লেস্ট্রেড আর অন্যজন এই গ্রেগসন। 2জনেই চটপটে উৎসাহী, কিন্তু চিন্তা ভাবনায় খুবই গতানুগতিক। আবার 2জনের রেশারেশিও উপভোগ করবার মতো। সুযোগ পেলেই আড়ালে একজন আর একজনের পিণ্ডি চটকায়। এ কেসে 2জন মাথা গলালে রগর জমবে ভালো। এমন একটা কেসে হোমসের সঙ্গী হবার আগ্রহ বোধ করলাম। বললাম, আর দেরি করছো কেন, চলো, আমিও যাব তোমার সঙ্গে। নিরুত্তাপ কণ্ঠে বলল, আমার সাহায্য প্রার্থনা করেছে বটে গ্রেগসন, কিন্তু ব্যাপার স্যাপার জানি বলে খুব একটা আগ্রহ বোধ করছি না। কি লাভ গিয়ে? রহস্যের সমাধান হয়তো করব আমি। কৃতিত্বটা নেবে সরকারি গোয়েন্দা গ্রেগসন আর লেস্ট্রেড। এসব জটিল ব্যাপারে গ্রেগসন আমাকে গুরু বলে স্বীকার করে বটে, কিন্তু প্রকাশ্যে কখনো আমাকে উচ্চ স্থান দেবে না। যাই হোক, কৌতূহল যখন তোমারও জেগেছে, চলো যাওয়া যাক। মিনিট 2-এর মধ্যেই 2 চাকার ঘোড়ার গাড়িতে 2জনে রওনা হলাম। রাতের কুয়াশা তখনও বাড়ির মাথায় চেপে আছে। আকাশও মেঘাচ্ছন্ন। গত রাতে বৃষ্টি হয়ে গেছে, সেই রেশ এখনো কাটেনি। অদ্ভুত চরিত্র হোমসের। গাড়িতে যেতে যেতে যে কাজে যাচ্ছে সে সম্পর্কে একটা কথা উচ্চারণ করল না। সারা রাস্তাটা নানান বেহালার গুণাগুণ বর্ণনা করে গেল। আমার বিস্মিত জিজ্ঞাসা শুনে হেসে জবাব দিল, ভাবনার উপাদান সাক্ষ্য প্রমাণ হাতে না আসা পর্যন্ত মাথা ঘামানো উচিত নয়। সিদ্ধান্ত একপেশে হয়ে যাবার আশঙ্কা থাকে। গাড়ি এসে থামলো 3 নং লরেস্টন গার্ডেন্সের বাড়ির সামনে। রাস্তা থেকে একটু ভেতরে পরপর 4খানা বাড়ি। শেষের দিকের 2খানা 3 নং এবং 4 নং বাড়িতে লোক থাকে না। কাচের জানালায় ঝুলছে টুলেট নোটিশ। রাস্তার বাড়ির মাঝে আগাছা ভরা বাগান। বাগানের কাকর বিছানো রাস্তা হলদেটে কাদায় প্যাচপেচে। 3 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে একজন কনস্টেবল, তাকে ঘিরে কৌতূহলী লোকের জটলা। গাড়ি থেকে নেমেই কিন্তু হোমস সরাসরি বাড়ির ভেতরে ঢুকলো না। নিরুদ্দিকভাবে ফুটপাতে পায়চারি করতে লাগলো। বুঝলাম, পর্যবেক্ষণ চলছে তার। নিজেকে জাহির করবার ভাবও কি কাজ করছে না সেই সঙ্গে? মনে মনে হাসলাম আমি। লক্ষ্য করতে লাগলাম ওর কাণ্ড কারখানা। পর্যবেক্ষণ শেষ করে বন্ধু খানিক পরেই রাস্তার কিনারের ঘাসের উপর দিয়ে বাড়ির দিকে এগুতে লাগলো, কিন্তু চোখ ধরে রাখলো রাস্তার উপর। কর্দমাক্ত পথে অজস্র পায়ের ছাপ, পুলিশের যাতায়াতের চিহ্ন নিশ্চয়ই। এর মধ্যে হোমস কি খুঁজে বেড়াচ্ছেন সেই জানে। চলতে চলতে 2বার থামল, হাসলো, তারপর অস্ফুষ্টে আপন মনে চেঁচিয়ে উঠল। উৎফুল্ল হবার মতো কিছু পেয়েছে নিশ্চয়ই, যা আমার চোখে পড়েনি।
দোরগোড়াতেই দেখা হলো দীর্ঘিকায় সাদামুখো গ্রেগসনের সঙ্গে, হাতে একটা নোট বই। এগিয়ে এসে হোমসের কর্মর্দন করে গদগদ কণ্ঠে বলে উঠল, কৃতার্থ হলাম। সবই যেমনকার তেমন রেখে দিয়েছি আপনার জন্য। কিন্তু রাস্তাটার হাল কি হয়েছে দেখেছ? লেস্ট্রেড কোথায়? ভেতরেই আছে। বাহ, বাঘা গোয়েন্দা দুজনেই তো হাজির রয়েছ দেখছি। আমাকে ডেকেছ বৃথাই। বলতে বলতে আমার দিকে ভুরু তুলে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি ফেলল হোমস। গ্রেগসন প্রসন্ন হেসে বলল, ঠিক ঠিক, সবই করেছি, কিন্তু কেসটা বড্ড গোলমেলে। তোমরা দুজনেই কি ঘোড়ার গাড়িতে চেপে এসেছ? আগে না। বলতে বলতে হোমস বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। পেছনে পেছনে চলল গ্রেগসন। লম্বা করিডোরের শেষ প্রান্তে একটা ঘরে ঘটেছে ঘটনাটা। হোমসের পেছনে পেছনে আমিও গিয়ে ঢুকলাম ঘরে। চৌকোনা বেশ বড়সড় ঘর, আসবাবপত্রহীন, লাল রঙের কাগজে মোড়া দেওয়াল, মাঝে মাঝে ছিঁড়ে গিয়ে ঝুলছে, ফাঁক দিয়ে হলদে পলস্তারা চোখে পড়ছে। দরজার উল্টো দিকে ফায়ার প্লেস, নকল সাদা পাথর দিয়ে চারদিক বাঁধানো। এরই ওপরে একপাশে বসানো লাল গালার মোমবাতির অংশ। ঘরে একটিমাত্র জানালা নোংরায় ঢাকা, ঘরেও সর্বত্র ধুলির পলস্তারা। মেঝের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে নিশ্চল একটা দেহ। চোখ খোলা দেখে মনে হয় যেন কড়ি কাঠের দিকে তাকিয়ে রয়েছে। গোড়া থেকেই খুঁটিয়ে সব দেখতে শুরু করলাম। সেইভাবেই মৃতদেহের দিকে তাকালাম। বয়স ৪৫-এর মধ্যে, চওড়া কাঁধ, মাথায় কোকড়ানো খাটো চুল, গালে মোটা শক্ত দাড়ি, পরনে ভারী কাপড়ের ফ্রক কোট আর ওয়েস্ট কোট, হালকা রঙের ট্রাউজার। গলার কাফ বেশ পরিচ্ছন্ন এবং পরিপাটি। বুরুশ করা টপ হ্যাটটা দেহের পাশে মেঝের উপর বসানো, দুই বাহু দুপাশে ছড়ানো, হাত মুষ্টিবদ্ধ, যেন মৃত্যুর আগে তীব্র যন্ত্রণা সয়েছে। বিকৃত বিভীষিকাময় মুখে সে ছাপ স্পষ্ট। রণাঙ্গনে মৃত্যুর অনেক রূপ আমি দেখেছি, কিন্তু এমন ভয়াবহ মৃত্যু দৃশ্য আগে কখনো দেখিনি। লেস্ট্রেড এগিয়ে এসে অভ্যন্তরে জানালো আমাদের দুজনকেই। হোমস জিজ্ঞেস করল, সূত্রটুত্র কিছু উদ্ধার করতে পারলে? কিছুই না, বড্ড গোলমেলে। মৃতদেহের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসল হোমস। খুঁটিয়ে দেখে বলল, চারপাশে রক্তের দাগ রয়েছে দেখছি। শরীরে কিন্তু কোথাও চোট নেই, ভালো করে দেখেছি, দুই ডিটেকটিভই সমস্বরে বলে ওঠে। তাহলে এ রক্ত দ্বিতীয় ব্যক্তির, সম্ভবত হত্যাকারীর। হোমস কথা বলতে বলতে দ্রুত চাঞ্চল হাতে আশ্চর্য নিপুণতার সঙ্গে পরীক্ষা শেষ করল। সব শেষে মরার ঠোঁট পর্যন্ত শুকল। তারপর দাঁড়িয়ে উঠে বলল, আর কিছু দেখার নেই, মর্গে পাঠিয়ে দিতে পারো। গ্রেগসনের হুকুমে তখনই 4 জন লোক এসে লাশ স্ট্রেচারে তুলে ঘরের বাইরে চলে গেল। লাশ তুলবার সময় একটা নতুন জিনিস পাওয়া গেল। ঠং করে একটা আংটি মেঝে গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে লেস্ট্রেড ছো মেরে সেটাকে তুলে নিল। এ তো দেখছি বিয়ের আংটি, কনের আঙ্গুলে থাকে। সকলেই দেখলাম সোনার ছোট রিংটা। লেস্ট্রেড বলল, মেয়ে ছেলেও জড়িয়ে আছে দেখছি এ কেসে। আরও গাড্ডায় পড়া গেল। হাল ছেড়ে দেবার ভঙ্গিতে বলল গ্রেগসন। হোমস বলল, লাশের পকেটে কিছু পাওয়া গেছে? গ্রেগসন সিঁড়ির নিচে জড়ো করা কয়েকটি বস্তু দেখিয়ে বলল, এখানেই সব আছে। সবকিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 2টো চিঠি। একটা লেখা হয়েছে কোনো এক ড্রেভারকে, অন্যটা জোসেফ স্ট্যানজারসনকে। ঠিকানাটা জিজ্ঞেস করলো হোমস সিঁড়ির তলার জিনিসগুলো ঘাঁটতে ঘাঁটতে। স্ট্র্যান্ডের আমেরিকান এক্সচেঞ্জের ঠিকানায় লেখা। দুটোই এসেছে গুইয়ন স্টিমশিপ কোম্পানি থেকে। লিভারপুল থেকে জাহাজ ছাড়বার খবর। স্ট্যানজারসন সম্পর্কে খোঁজখবর করেছো কিছু? গ্রেগসন বলল, সঙ্গে সঙ্গে সবকটা খবরের কাগজে বিজ্ঞাপন পাঠিয়ে দিয়েছি। আমেরিকান এক্সচেঞ্জে লোকও পাঠিয়েছি। ক্লিভল্যান্ডেও সকালেই টেলিগ্রাম পাঠিয়ে ঘটনার বিবরণ জানিয়েছি। সে কি, আসল পয়েন্ট সম্পর্কে কিছুই জানতে চাওনি? হোমসের চোখে কৌতূহলের ঝিলিক। এই সময় বাইরের ঘর থেকে লেস্ট্রেড এসে উল্লাসে বলে উঠল, মিস্টার হোমস, দেয়ালে এইমাত্র একটা দারুণ গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে, আসুন।
লাশ আগেই সরিয়ে নেওয়া হয়েছে ঘর থেকে। আমরা সকলেই ঘরে গিয়ে ঢুকলাম। লেস্ট্রেড দেখালো কাগজ উঠে যাওয়া দেওয়ালের হলুদ প্লাস্টারের ওপর রক্তের অক্ষরে লেখা একটি মাত্র শব্দ, র্যাচেল। দেখুন, লেখা থেকে রক্ত গড়িয়ে পড়েছে। খুনি নিশ্চয়ই নিজের রক্ত দিয়ে লেখেনি। আত্মহত্যার কেস যে এটা নয় পরিষ্কারই বোঝা যায়। অত্যন্ত আগ্রহের সাথে বলল লেস্ট্রেড। প্রতিপক্ষ গ্রেগসন সঙ্গে সঙ্গে বলে উঠল, এই শব্দ থেকে কিছুই বোঝার উপায় নেই। তা কেন? র্যাচেল নামটা লিখতে গিয়ে বাধা পাওয়ায় র্যাচেলে পর্যন্ত লেখা হয়েছে। নামটা মেয়ে ছেলের। অনেক কিছুরই আভাস এ থেকে পাওয়া যাচ্ছে। দুই প্রতিদ্বন্দ্বী ডিটেকটিভের কাণ্ড দেখে মৃদু মৃদু হাসছিল হোমস। এবার বলল, খুনির নিজের হাতে লেখা শব্দটা আবিষ্কারের কৃতিত্ব নিঃসন্দেহে তোমারই লেস্ট্রেড। ঘরটা কিন্তু দেখা হয়নি আমার। বলতে বলতে হোমস পকেট থেকে টেনে বার করলো একটা মাপবার ফিতে আর একটা মস্ত গোলাকার আতশ কাচ। তারপর ঘরময় শুরু হলো তার নিঃশব্দ সঞ্চরণ। কখনো উঁচু হয়ে, কখনো হাঁটু গেড়ে বসে, কখনো মেঝের ওপর শটান নুয়ে পড়ে কত কি খুঁটিয়ে দেখতে লাগলো, আর হাতের ফিতে দিয়ে মাপযোগ করলো। কিছুই বুঝতে পারছিলাম না আমি। অবাক চোখে কেবল তাকিয়ে দেখতে লাগলাম। দেওয়ালেও ফিতে ফেলে কি মাপলো। একসময় মেঝে থেকে ধূসর ধুলোর একটা ছোট্ট স্তূপ তুলে কাগজে মুড়ে পকেটে রাখল। প্রায় আধ ঘন্টা ধরে নিঃশব্দে নিজের মনে কাজ করে গেল, আর মুখে চলল অস্ফুষ্ট বকবকানি। সব শেষে আতশ কাচ তুলে দেওয়ালের লেখাটা খুঁটিয়ে খুঁটিয়ে নানাভাবে দেখল। তারপর বেশ সন্তুষ্ট মুখে সরঞ্জাম দুটো পকেটে ঢুকিয়ে রাখল। দুই গোয়েন্দা অপেক্ষা করেই যাচ্ছিল। সমস্বরে বলে উঠল, কিছু বুঝতে পারলেন? তোমরা যথাসম্ভব নিখুঁতভাবেই তো কাজ করে চলেছ দেখছি। প্রয়োজন মতো আমার সহযোগিতা ঠিকই পাবে। লাশ যে আবিষ্কার করেছিল তার ঠিকানাটা দাও, একবার কথা বলতে হবে তার সঙ্গে। লেস্ট্রেড নোট বই খুলে বলল, জন র্যান্স, এখন ডিউটিতে নেই। কেনিংটন পার্ক গেটে 43 নম্বর অডলি কোর্টে গেলেই পাওয়া যাবে। ঠিকানাটা টুকে নিয়ে হোমস আমার দিকে তাকিয়ে বলল, চলো ডাক্তার। পরে একটু থেমে হতভম্ব দুই ডিটেকটিভের দিকে তাকিয়ে হেসে বলল, তোমাদের তদন্তের সুবিধার জন্য দু একটা কথা বলে যাই শোনো। কেসটা খুনের। খুনি একজন পুরুষ, মাথায় 6 ফুটের বেশি ঠ্যাঙ্গা, চৌকোনে মুখ, বুট জুতো পরে, ত্রিচিনোপল্লী চুরুট খায়। যে খুন হয়েছে তার সঙ্গে এক ঘোড়ায় টানা 4 চাকার গাড়ি চেপে এসেছিল এখানে। ঘোড়ার সামনের পায়ের একটা নাল নতুন, বাকিগুলো পুরনো। হত্যাকারীর মুখ উজ্জ্বল লালচে রঙের, ডান হাতের আঙ্গুলের নখ বেশ বড়। বিবরণ শুনে দুই ডিটেকটিভ হতভম্ব হলেও তাদের চোখে মুখে দেখা গেল অবিশ্বাসের ছাপ। হেসে দুজন দুজনের দিকে তাকায়। পরে লেস্ট্রেড বলে, কিন্তু কি করে খুন হলো তা তো বললেন না। বিষ দিয়ে খুন করা হয়েছে বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে আসে হোমস। তারপর ঘুরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আর একটা কথা লেস্ট্রেড, মিস র্যাচেলকে খুঁজতে গিয়ে পণ্ডশ্রম করো না। র্যাচে একটা জার্মান শব্দ, মানে হলো প্রতিশোধ। বেলা 1টা নাগাদ 3 নম্বর লরেস্টন গার্ডেন্স থেকে বেরোলাম আমরা। হোমস প্রথমেই কাছের টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা দীর্ঘ টেলিগ্রাম পাঠালো। তারপর গাড়ি ডেকে ঠিকানাটা বলে চেপে বসল। হোমসের শেষের দিকের কথাগুলো শুনে আমিও তাজ্জব হয়ে গিয়েছিলাম। এত সব কথা বলল কি করে ও? নাকি একটা চাল দিয়ে এলো? চলতে চলতে জিজ্ঞেস করলাম, মানুষ দুটোকে তো জব্বর ধাঁধায় ফেলে এলে, কিন্তু এত সব কথা বললে কি করে? হোমস বলল, যা জেনেছি তাই বলে এসেছি। এই কেস আমার কাছে এখন পরিষ্কার। শোনো, অকুস্থলে পৌঁছে প্রথমেই নজরে পড়ল গাড়ির চাকার দাগ। ফুটপাত ঘেঁষে 2 সারি দাগ স্পষ্ট। গত 7 দিনের মধ্যে কাল রাতেই বৃষ্টি হয়েছে। গ্রেগসন বলেছে সকালের দিকে বাড়ির সামনে কোনো গাড়ি ছিল না। ওরাও গাড়ি চেপে আসেনি। কাজেই চাকার গভীর দাগ কাল রাতের বৃষ্টির পরেই পড়েছে। ঘোড়ার খুরের দাগও কাদায় স্পষ্ট হয়ে আছে। 3টে অস্পষ্ট, একটা স্পষ্ট। ওটাই নতুন নাল। সুতরাং ধরে নেওয়া যায় ওই গাড়ি চেপেই গভীর রাতে দুজন এসেছিল এ বাড়িতে।
খুবই সহজ ব্যাপার দেখছি, কিন্তু খুনির বিবরণ কি করে দিলে? ওটা মাপজোকের ব্যাপার, তবু শুনে রাখো, বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা লম্বা পা ফেলার মাপ থেকে মানুষটা লম্বায় কতটা তা বলে দেয়া যায়। লোকটার পায়ের ছাপ জায়গায় জায়গায় পাওয়া গেছে, বাইরের কাদায় আর ঘরের ভেতরের ধুলোয়। আমার হিসেবটা যাচাই করেও নিয়েছি। দেওয়ালের গায়ে লেখবার সময় মানুষ মাত্রই চোখের লেভেলে লেখে। লেখাটা হয়েছে মেঝে থেকে 6 ফুট উঁচুতে। এবার বয়স 4.5 ফুট পদক্ষেপে বাগানের রাস্তাটুকু হেঁটে এসেছে লোকটা। একজন পূর্ণ যৌবনের মানুষ ছাড়া এভাবে হাঁটা আর কার পক্ষে সম্ভব? যে খুন হয়েছে তার পায়ে পেটেন্ট চামড়ার বুট নিশ্চয়ই লক্ষ্য করেছ। চৌকোনা বুটের পাশে ছোট পদক্ষেপে হেঁটেছে পেটেন্ট চামড়ার বুট। খুবই সরল হিসাব ওয়াটসন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ আর সিদ্ধান্ত। প্রবন্ধটাতে যা লিখেছি এর সবেরই বাস্তব প্রয়োগ তুমি দেখতে পেলে। আর কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো? শুনতে শুনতে হোমসের প্রতি ক্রমশই শ্রদ্ধা বেড়ে যাচ্ছিল। বললাম, আঙুলের নখ আর ত্রিচিনুপল্লী ব্যাপারটা পরিষ্কার করো। শব্দটা দেওয়ালে লেখা হয়েছে রক্তে আঙুল ডুবিয়ে। আঙুল পুরুষ মানুষের। আতশ কাছে পরীক্ষা করে দেখলাম, লিখতে গিয়ে প্লাস্টারেও আঁচড় লেগেছে। নখ লম্বা থাকলেই ওভাবে আঁচড় পড়া সম্ভব। মেঝে থেকে খানিকটা ছাই কুড়িয়ে নিয়েছিলাম, নিশ্চয়ই লক্ষ্য করেছ। কালচে রঙের ছাই স্তরে স্তরে সাজানো। একমাত্র ত্রিচুনুপল্লী চুরুটেই এমনি ছাই পাওয়া যায়। চুরুট বা তামাকের ছাই নিয়ে আমার বিশেষ পড়াশোনা আছে। বিষয়টা নিয়ে আমি প্রবন্ধও লিখেছি। যে কোনো চুরুট বা তামাকের ছাই দেখেই আমি পার্থক্য নির্ণয় করতে পারি এবং ব্র্যান্ডের নামও বলতে পারি। লেস্ট্রেড গ্রেগসন কোম্পানির সঙ্গে খাঁটি ডিটেকটিভের তফাৎ এখানেই। হোমসের লেখা প্রবন্ধের বিষয়বস্তু অসম্ভব অবাস্তব বলে মন্তব্য করেছিলাম। বাস্তব ক্ষেত্রে প্রয়োগ দেখে স্তম্ভিত হলাম। এক বর্ণও বাড়িয়ে লেখেনিও। কিন্তু এই কেসের অনেক কিছুই এখনো পর্যন্ত অস্পষ্ট হয়ে রয়েছে। সেসব রহস্য ভেদ করবে কি করে? আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।